এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের উপর বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগের নিরাপদ গন্তব্য হয়ে উঠছে বদলে যাওয়া বাংলাদেশ। আগ্রহ বাড়ছে ভিনদেশি প্রতিষ্ঠানের। সম্ভাবনার দুয়ার খুলছে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এবং দক্ষিণ পশ্চিম উপকূলে ফের ভাঙন আতঙ্ক। ঝুঁকিতে ৩ জেলার অন্তত ৫০ কিলোমিটার বেড়িবাঁধ। সংস্কারে পর্যাপ্ত বরাদ্দ মিলছে না, দাবি পানি উন্নয়ন বোর্ডের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। এই মুহূর্তে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, রাজুক উত্তরা মডেল কলেজের সামনে ফারুক ভূঁইয়া রবিন, চট্টগ্রামে ফেরদৌস লিপি এবং খুলনা জিলা স্কুলে আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে। শাকির, চলতি বছরের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা কিন্তু ঠিক কয়েক মিনিট আগে অর্থাৎ 10টায় শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ শিক্ষার্থী বা পরীক্ষার্থী কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা দেখতে পেয়েছি রাজধানীর কেন্দ্রগুলোতে সকাল থেকেই পরীক্ষার্থীদের একটি ভিড় ছিল, অর্থাৎ তারা কিন্তু তাদের কেন্দ্রে পৌঁছাতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে যানজটের কারণে। আমরা দেখতে পেয়েছি প্রতিটি কেন্দ্রের সামনেই তীব্র থেকে তীব্রতর যানজট। পাশাপাশি পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে পৌঁছে দিতে তাদের সঙ্গে তাদের অভিভাবকরা এসেছেন এবং তাদের ব্যক্তিগত গাড়ি করে আসার কারণে আসলে সেই জামটি আসলে তীব্র থেকে তীব্রতর হয়েছে। একটু যদি বলতে যাই, এবার কিন্তু ১৯,২৮,০০০ পরীক্ষার্থী এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় 11টি বোর্ডের অধীনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে যাই, গত বছরের তুলনায় কিন্তু এবার ১ লাখেরও বেশি পরীক্ষার্থী কিন্তু কমেছে, অর্থাৎ গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কম। পাশাপাশি সারা দেশের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোকে যথাযথভাবে মনিটরিং করার জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে কিন্তু জোর তাগিদ দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এই পরীক্ষাকে কেন্দ্র করে আগামী 13 মে পর্যন্ত, অর্থাৎ পরীক্ষা যে চলাকালীন সময়ে আছে সেই পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু কোচিং সেন্টার, অর্থাৎ সব ধরনের কোচিং সেন্টার যে বন্ধ রাখার নির্দেশনা সেটিও কিন্তু দেওয়া হয়েছে। তো ঢাকার পরীক্ষা কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ ছাড়াই পরীক্ষা যেটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি শুরু হয়েছে এবং গার্ডিয়ানরা অর্থাৎ অভিভাবকরা কিন্তু কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা পরিদর্শনের কথা রয়েছে। শুধু এই কেন্দ্রে নয়, ঢাকার অন্যান্য কেন্দ্রের খবরও জানাবেন আমাদের সহকর্মীরা। উত্তরায় রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। ভেতরে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে বাইরে কিন্তু অভিভাবকরা অপেক্ষমান রয়েছেন। তাদের যে সন্তানরা কেমন পরীক্ষা দিচ্ছেন সে নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি অন্যরকম একটি অনুভূতি কাজ করছে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আমরা এখন পর্যন্ত যে রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজে এখানে আশপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরীক্ষার্থীরা তারা কিন্তু এখানে পরীক্ষায় অংশ নিয়েছেন এবং এখানে ১,১৭৪ জন পরীক্ষার্থীর আসন রয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, বিএইচপিএসসি আইডিয়াল হাই স্কুল, মইনাটেক হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শহীদ মডেল স্কুল। এই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন এবং আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে অভিভাবকরা তারা বাইরে অপেক্ষমান রয়েছেন এবং তারা কিন্তু তাদের সন্তানদেরকে সকালবেলাই নিয়ে এসেছিলেন এবং নিয়ে এসে তারা এখন বাইরে রয়েছেন। তবে এবং এই অভিভাবকরা প্রত্যাশা করছেন যে তাদের সন্তানরা ভালোভাবে পরীক্ষা দিবেন এবং একটি যে সুন্দর রেজাল্ট তারা অর্জন করতে পারবেন এবং তার মধ্য দিয়ে তাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি যে পরীক্ষার্থীরা তারা অর্জন করতে পারবেন সেই প্রত্যাশাটাই কিন্তু যে অভিভাবকরা করছেন। তো এই ছিল আমাদের কাছে রাজধানীর এসএসসি পরীক্ষার খবরাখবর। আমরা রাজধানীর বাইরের খবরাখবরও জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী ফেরদৌস লিপি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে, সেখানকার এসএসসি ও সমমানের পরীক্ষার খবরাখবর জানাবেন তিনি।
আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি স্কুল, যেটা বাওয়া স্কুল নামে পরিচিত। পরীক্ষা শুরু হয়ে গেছে এবং অভিভাবকরা উদ্বিগ্নতা নিয়ে কিন্তু দেখছেন যে পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান করছে। এবার চট্টগ্রামে যে শিক্ষা বোর্ড আছে, সেই শিক্ষা বোর্ডে আপনারা জানেন যে 5টি জেলা নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, এবং এইবার যা এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,40,628 জন, এবং প্রায় 164টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে এবং 219টা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যখন বোর্ড চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার সব ধরনের আয়োজন কিন্তু আসলে অনেক আগে থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পরিদর্শনের জন্য যে ভিজিলেন্স টিম থাকে, সেই টিমগুলো বিশেষভাবে বৈঠক করেছে, দায়িত্ব দেওয়া হয়েছে। 2 ধরনের ভিজিলেন্স টিম কাজ করবে, একটি হচ্ছে স্পেশাল ভিজিলেন্স টিম, আরেকটি হচ্ছে সাধারণ ভিজিলেন্স টিম, এবং তারা আশা করছেন যে সব ধরনের সুষ্ঠু ভাবে কিন্তু পরীক্ষা সম্পন্ন হবে। এছাড়া পরীক্ষার্থীদের যে পরীক্ষার আগে যে ট্রাফিক, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশ এবং সিএমপির পক্ষ থেকে কিন্তু রাস্তাঘাটের যে ট্রাফিক সিস্টেম, সেটা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা খুলনায় চলে যাব, সেখানে আমাদের সহকর্মী বেল্লাল হোসেন আছেন, খুলনার খবর জানাবেন। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়েই কিন্তু অনেক শিক্ষার্থী তার জীবনের বড় একটি চ্যালেঞ্জ শুরু করে। এছাড়া এই পরীক্ষাই হচ্ছে শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এই মুহূর্তে আছি খুলনার জিলা স্কুলে। এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এই কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন। এছাড়া যদি খুলনা জেলার কথা বলি, এখানে 83টি কেন্দ্রে প্রায় 27,597 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং সকাল 10টা থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। এবং পরীক্ষাকে কেন্দ্র করে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আমরা দেখেছি শিক্ষার্থী এবং অভিভাবকরাও যে পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছেন সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। সব মিলে বলা যায় যে খুলনায় সুষ্ঠু পরিবেশে এবং নকলমুক্ত পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে, এছাড়া যদি বলা যায় যে সব মিলে যে নিরাপদ গুজব মুক্ত যে পরিবেশ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সব মিলিয়ে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে 37টি যে পদক্ষেপ সিদ্ধান্ত সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রতিটি কেন্দ্রেই কিন্তু যে একটি করে মেডিকেল টিম, তাছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, এছাড়া পরীক্ষা কেন্দ্রে যে স্মার্টফোন ব্যবহার করা যাবে না, সব মিলিয়ে কিন্তু দেখছি যে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য জেলা প্রশাসন পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে এসএসসি পরীক্ষার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং চট্টগ্রামে, এবং তার আগে ছিলাম রাজধানীর উত্তরা এবং মতিঝিল এলাকায়। এদিকে সড়কে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে সাহায্য করেছে কুইক রেসপন্স টিম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। রায়দুল, আমি শুরুটা একটু আসলে ভিন্ন তথ্য দিয়ে শুরু করতে চাই, কেননা অন্যান্য বার পরীক্ষার সময় আসলে দেখা যায় যে সড়কে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়। এবার কিছুটা ব্যতিক্রম। আমরা যারা অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে এবারের সড়কের শৃঙ্খলাটা কিন্তু একবার তাদের ভালো থাকায় পরীক্ষা কেন্দ্রে বাসা থেকে পৌঁছাতে খুব অল্প সময় লেগেছে এবং পরীক্ষার্থীদের যেন সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং সঠিক কেন্দ্র যেন যেতে পারে, এজন্য আসলে ঢাকা ডিএমপি পুলিশের পক্ষ থেকে এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু আমরা যেমনটা জানি যে কুইক রেসপন্স টিমের সদস্যদের এখানে নিয়োজিত করা হয়েছে। এবং এই যে তেজগাঁও বিভাগ সহ পুরো সমগ্র ঢাকা শহরে প্রতিটা জোনে কিন্তু এই কুইক রেসপন্স টিমের তারা একটি করে টিম গঠন করেছে। আমরা যেমনটি দেখেছি যে পরীক্ষা শুরুর ঠিক 10 মিনিট আগে এই যে ফার্মগেট এলাকাটি রয়েছে, ঠিক সেখান থেকে তেজগাঁ হাই স্কুল, গার্লস সরকারি হাই স্কুলে পৌঁছে দিতে এক শিক্ষার্থীকে কিন্তু দেখেছি যে আমাকে কুইক রেসপন্স টিম তারা তাদের যে মোটরসাইকেলটি রয়েছে সেই মোটরসাইকেলটিতে করে কিন্তু তারা এই পরীক্ষা কেন্দ্রে সেই শিক্ষার্থীকে পৌঁছে দেন। এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি 2 সড়ক এক কথায় তেজগাঁ
এদিকে তেজগাঁ রেলগেটের যে লাইনটি আছে পুরো সড়কটি কিন্তু শিক্ষার্থীদের চলাচলের জন্য এবং কেন্দ্রে যাদের জন্য স্বাভাবিকভাবে যেতে পারে সেটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা যেন সঠিকভাবে নির্বিঘ্নে পৌঁছাতে পারে সেই জিনিসটা আসলে সবসময় মাথায় এবং যে বিষয়টি বলা হচ্ছে যে এবারের পরীক্ষাটা যেহেতু নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে শুরু হয়ে গেছে, অলরেডি হতে যাচ্ছে বললে ভুল হবে, আসলে শুরু হয়ে গেছে। শিক্ষার্থী অভিভাবক সবাই আশাবাদী এবারের পরীক্ষা একেবারে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে হবে বলে আসলে তারা আশা। এবং এখন পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে অসময়ে বা পরীক্ষার সময়ের বাইরে প্রবেশ করতে দেখা যায়নি, সবকিছু সময় মতোই তারা প্রবেশ করেছেন। সবকিছু মিলে তেজগাঁও এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী তেজগাঁও এলাকায়। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি বেশি দেশের জন্য ৯০ দিন শুল্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের উপর শুল্ক হার ১০৪% থেকে বাড়িয়ে ১২৫ করার ঘোষণাও দেন তিনি। এদিকে ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র আরোপিত গড়ে শুল্ক ছিল 15%, তা বাড়িয়ে 37% করার ঘোষণা দেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বের 50টিরও বেশি দেশ তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় 75টির বেশি দেশের উপর ধার্য করা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন 90 দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন তিনি, তবে এই সময়ে 10% শুল্ক কার্যকর থাকবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান তার ভিত্তিতে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে 125% হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বিশ্বের যেসব দেশের উপর 3 মাসের জন্য শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প তার মধ্যে আছে বাংলাদেশও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 8 মাসে বদলে গেছে বাংলাদেশ, পরিণত হয়েছে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্যে। এমন মন্তব্য করেছেন 26,000 কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল ও সার কারখানা গড়ে তুলতে যাওয়া মার্কিন কোম্পানি বাংলা ইউএসের প্রধান পরিচালন কর্মকর্তা। একই মত নবায়নযোগ্য জ্বালানি খাতে 12,000 কোটি টাকা বিনিয়োগ করা প্রতিষ্ঠান প্যাসিফিক এনার্জির। আর ঝুঁকিমুক্ত বিনিয়োগ পরিবেশ পেয়ে অর্থায়নের জন্য বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতকে বেছে নিচ্ছে নেদারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান এফএমও। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বদলে গেছে বাংলাদেশ, বিদেশি বিনিয়োগের জন্য হয়েছে নিরাপদ গন্তব্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন নামকরা বিদেশি কোম্পানির প্রতিনিধিরা। নামটা হচ্ছে হোপ হসপিটাল। সময় সংবাদের সঙ্গে কথা হয় মার্কিন কোম্পানি বাংলা ইউএস এর প্রধান পরিচালন কর্মকর্তার। জানান $116 কোটি মানে 19,200 কোটি টাকা বিনিয়োগে পূর্বাচলে 300 শয্যার হাসপাতাল করতে যাচ্ছেন তারা। আর $60 কোটি ব্যয়ে চট্টগ্রামে করবেন একটি সার কারখানা। পরে বিনিয়োগ হবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। আর এর সব পরিকল্পনাই হয়েছে গেল 5 আগস্ট বাংলাদেশ বদলে যাওয়ার পর। I waited for 15 years to come and do something in Bangladesh. So this is the right time. আমরা রিসার্চ করেছি। It has changed a lot, tremendously. আমাদের হসপিটালে থাকবে AI টেকনোলজি and ML এর উপরে। এই টেকনোলজি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। People will love it and it's going to be cheaper than any other hospitals. আমাদের 4টা হেলিকপ্টার থাকবে পেশেন্টদের জন্য, ফ্রি ট্রান্সপোর্ট করব। এবারের সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধিরা বিনিয়োগের জন্য প্রাধান্য দিচ্ছেন ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতকে। What we know about the country and our history and track record here, we are committed and we are willing to do projects here. 1000 মেগাওয়াট সোলার পাওয়ার প্যানেল স্থাপন করার জন্য আমরা একটি প্রকল্প নিয়ে কাজ করছি। এটা সরাসরি ইউএসএ ইনভেস্টমেন্ট, প্রায় $1 billion ইনভেস্টমেন্ট হিয়ার।
আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমই বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক। যে জায়গাগুলিতে আননেসেসারি ইনভেস্টরকে ঘোরাঘুরি করতে হয় যেগুলো কাট ডাউন করার চেষ্টা করা হচ্ছে, এই যে রিফর্মগুলি হচ্ছে এবং একটা সুশাসন তৈরি হচ্ছে, এইটা আসলে আমার ধারণা ইনভেস্টরকে আকৃষ্ট করবে। দেশি কোম্পানির জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা দূর হলে এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সেবা আরও সহজ করা গেলে যৌথ বিনিয়োগেও আগ্রহী হবে বিদেশি কোম্পানি, এমন পর্যবেক্ষণ তুলে ধরেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী 2 বছরের মধ্যে শিল্প স্থাপন উপযোগী করে গড়ে তোলা হবে 1,500 একর ভূমি। 500 একরে আসবে আন্তর্জাতিক মানের মাস্টার ডেভেলপার। নিশ্চিত করা হবে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন। পুরোপুরি চালু হলে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। মিরসরাই ঘুরে এসে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর সোনাগাজী পর্যন্ত 33,000 একর জায়গা নিয়ে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে 11,000 একরে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে উপকূলে মাথা তুলে দাঁড়াচ্ছে অপার সম্ভাবনাময় এই অর্থনৈতিক অঞ্চল। এর মধ্যে উৎপাদনে গেছে কোলগেট, এশিয়ান পেইন্টস ও টিকে গ্রুপ সহ 14টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। 2টি জোন আগামী 2 বছরের মধ্যে চালু হলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। দুটো জোনে আমাদের 1500 একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব। তার পাশাপাশি আমরা প্রস্তুতি নেব 500 একরের ইন্টারন্যাশনাল একটা মাস্টার ডেভেলপার আসবে, যেরকম আপনারা দেখে আসলেন কোরিয়ান ইপিজেড, এরকম কোনো একটা কোম্পানি আসবে যারা এটা ডেভেলপ করবে তাদের মতো করে। পরবর্তী 2 বছর কি কাজ করা হবে সেটা নিয়ে অলরেডি ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপি প্রণয়নের কাজ বেজার থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সংকট নিরসনে মুহুরী প্রজেক্ট থেকে আনা হচ্ছে পানি, কেটে গেছে শ্রমিক জটিলতাও। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া একদল বিনিয়োগকারী পরিদর্শন করেছে এই অর্থনৈতিক অঞ্চল। তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিনিয়োগ বান্ধব ও উৎপাদনমুখী নানা পদক্ষেপ। ব্যাংকগুলো তাদের শাখা স্থাপন করেছে, আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে, ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে, এরকম ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চলে তৈরি করা হয়েছে। বিনিয়োগটাকে কাজে লাগাতে পারবেন এবং বাংলাদেশের যে বিনিয়োগের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা তারা এক্সপ্লয়েট করতে পারবে। যখন যে অথরিটি যেভাবে বলবে আমরা সেভাবে কার্যক্রম করব। আমাদের ইয়নো আছে, সে যখন বেজা যেভাবে চাচ্ছে যে যেখানে ইভিক্ট করা দরকার সেখানে ইভিক্ট করছে, মানে বেজার চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান। পুরো অর্থনৈতিক অঞ্চলটি সচল হলে 500 কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 15 লাখ মানুষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ দ্বিতীয় দফায় জামিন আদেশ হওয়ার কথা রয়েছে। বেলা 11টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে বিচারিক কার্যক্রম শুরু হবে। গেল 13 মার্চ 239 জনের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা, কিন্তু নথি জটিলতায় আদেশের তারিখ ইতিমধ্যে 3 দফা পেছানো হয়। এর পাশাপাশি সাক্ষ্য গ্রহণের কথাও রয়েছে আজ। এ পর্যন্ত 287 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এই মামলায়। এর আগে মামলার 834 জন আসামির মধ্যে 178 জন জামিনে মুক্তি পান। আবারও বেড়িবাঁধ ভাঙন আতঙ্ক দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায়। এরই মধ্যে বিভিন্ন স্থানে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে 3 জেলায় অন্তত 50 কিলোমিটার বাঁধ। তবে পানি উন্নয়ন বোর্ডের অজুহাত অর্থ ছাড়ের সীমাবদ্ধতা। নিয়ামল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার দাকব উপজেলার পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পাড় ঘেঁষে কোথাও ধস, কোথাও আবার দীর্ঘ ফাটল। এমন চিত্র খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নদী তীরের অন্তত 52টি পয়েন্টে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের এ 3 উপকূলীয় জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। 60-এর দশকে নির্মিত এসব বাঁধ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জেলায় অন্তত 50 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ ও 100 কিলোমিটারের বেশি অংশ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। রাত বেলা শোবো, সন্ধ্যার সময় শোবো, একটা ভয় থাকে যে আমরা কোন সময় টোল টুপলানে বাইন্দে নিয়ে আমরা
বের হয়ে যাবো। ভাঙিয়ে গেলি আমাকে অনেক ও এলাকার লোক একটা বাঁচবে না। চেয়ারবাড়ি বয়স আমার 3.5 বছর থেকে 4 বছর। আমি তো শুরুর থেকে বলতেছি, এখনো বলতেছি, কোনো ভূমিকা দেখি না যে না সাস্টেনেবল কিছু হবে। তবে অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। আমাদের রেভিনিউ বাজেটে খুব লিমিটেড টাকা দেয়, ওই টাকা দিয়ে এত বিশাল এলাকার বাঁধ মেরামত করা অনেক ব্যয় সাপেক্ষ, সম্ভব হয় না। সম্প্রতি সাতক্ষীরার আশাশুনিতে এমনই একটি ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে প্লাবিত হয় অন্তত 20 গ্রাম, তলিয়ে যায় 4 শতাধিক চিংড়ি ঘের। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ সংস্কারে সবশেষ 5 বছরে প্রায় 300 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বছর না ঘুরতেই সংস্কার করা জায়গায় আবারও এমনই ভাঙন দেখা যায়। তাই স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদী স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পুরো দক্ষিণের উপকূলবাসীর। দাকপের পানখালী ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। হজ মৌসুমের কারণে আগামী 29 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত উমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। কেবলমাত্র হজ পারমিটধারীরাই পাবেন উমরাহ করার অনুমতি। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। বিগত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকে বেড়েছে ওমরাহ হজ যাত্রীর সংখ্যা। পবিত্র হজকে সামনে রেখে এবার ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল সৌদি আরব। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 29 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে সৌদি নাগরিক, প্রবাসী এবং যে কোনো ধরনের ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন না। কেবল হজ পারমিটধারীরাই 29 এপ্রিল থেকে ওমরাহ করার অনুমতি পাবেন। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতি বছর এমন ব্যবস্থা নিয়ে থাকে দেশটি। এর আগে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশনা জানায়, এবছর পবিত্র হজের আগে যারা ওমরা পালন করতে সৌদি আরব যাবেন তাদের অবশ্যই 29 এপ্রিলের মধ্যে সে দেশ থেকে বেরিয়ে আসতে হবে। বেঁধে দেওয়া সময়ের পরও ওমরা যাত্রীদের কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রায় 20 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ সহ 75টির বেশি দেশের উপর বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং বিদেশে বিনিয়োগের নিরাপদ গন্তব্য হয়ে উঠছে বদলে যাওয়া বাংলাদেশ। আগ্রহ বাড়ছে, ভিনদেশি প্রতিষ্ঠানের সম্ভাবনায় দুয়ার খুলছে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।